চলে এসেছি আমরা পুলিশ এক্সাম প্র্যাকটিস সেট 14 নিয়ে। ঠিক আছে, চলে আসা যাক প্রথম অঙ্কে। দেখি দেখো কি বলেছে। বলেছে 882 বর্গসেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, তা আমাকে জানতে হবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জিনিস, বর্গক্ষেত্রের কর্ণ কি জিনিস। তাহলে আমি একটা বর্গক্ষেত্রের ছবি আঁকি স্যার। বর্গক্ষেত্র কাকে বলে? যার চারটা বাহু সমান তাকে বর্গক্ষেত্র বলে। আচ্ছা, এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, এ এ বাহুগুলো আমি ধরলাম এ করে, সেমি থাকলে সেমি, মিটার থাকলে মিটার, এখানে বর্গ সেমি বলেছে, তার মানে এগুলো সেমি সেমি করে আছে, প্রত্যেকটা এ সেমি করে আছে। এটা হচ্ছে বর্গক্ষেত্র। আচ্ছা, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এর ক্ষেত্রফল এরিয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ স্কয়ার। আর এর কর্ণের সূত্র কি? এর যদি কর্ণের সূত্র বলে, কর্ণের সূত্র হচ্ছে √2 ইন্টু এ, √2 ইন্টু এ। ঠিক আছে, এবার কিভাবে কর্ণ আসলো স্যার √2 ইন্টু এ? এটা আর এটা স্যার দুটো লম্ব আর ভূমি দেওয়া আছে, এটা যেহেতু 90 ডিগ্রি লম্ব ভূমি দেওয়া আছে, অতিভুজ বের করব। এগুলো আমি আর ডিটেলসে যাচ্ছি না, যেহেতু আমাদের প্র্যাকটিস সেট, এটা ডিটেলসে যাচ্ছি না। তাহলে আমার কর্ণের সূত্র কি? কর্ণ সমান হচ্ছে √2 ইন্টু এ, এটা হচ্ছে আমার কর্ণের সূত্র। কি বলা আছে? ক্ষেত্রফল সমান 882, মানে এ স্কয়ারের ভ্যালু 882 দেওয়া আছে। আমাকে বলে দিয়েছে এ স্কয়ার সমান 882। আমাকে কি বের করতে হবে? বের করতে হবে √2 ইন্টু এ সমান কত। তো দেখি কি কত হবে। আগে আমি এখান থেকে এ বের করে নিই। এ কত হবে? এ সমান হয়ে যাবে স্যার, এ সমান √882। এ স্কয়ার সমান যদি এটা হয়, তাহলে এ সমান রুট হবে, √882। আচ্ছা, 882 রুট হয় না। তাহলে আমরা কি করব দেখো তো, এই 882 কে আমি যদি 2 দিয়ে ভেঙে দিই, তাহলে 2 ইন্টু 441 441 লেখা যায়। তাহলে এই 441 কার রুট? 441 এর রুট কি? 441 এর রুট হচ্ছে 21, 21 এর স্কয়ার করলে 441 হয়। তাহলে দেখো √2টাকে রেখে দিলাম, ইন্টু 441 এর রুট করলাম, 21 হয়ে গেল। তার মানে এর ভ্যালু দাঁড়ালো 21 √2। ঠিক আছে, আমাকে কি বের করতে হবে? কর্ণ। কর্ণ সমান √2 ইন্টু এ। আমাকে বের করতে হবে কর্ণের দৈর্ঘ্য। কর্ণ, কর্ণ সমান আমরা জানি √2 ইন্টু এ। এর ভ্যালু √2 ইন্টু এর ভ্যালু কত? এর ভ্যালু 21 √2, 21 √2। তাহলে 21 √2 আর √2 গুণ করে হয়ে গেল 2, 21 2 42, 42 সেমি হয়ে গেল অ্যান্সার। 42 সেমি, অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল স্যার, অপশন বি আমাদের হয়ে গেল অ্যান্সার। আজকে স্যার যে 15টা করব, 15টা যে অঙ্ক আজকে সেটটাতে করবো, প্রত্যেকটাই কিন্তু SOI স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর এই পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই, পুলিশ রিলেটেডই, সেই জন্য কিন্তু ভালো করে মন দিয়ে দেখো। ঠিক আছে, তাহলে এই গেল প্রথম অঙ্ক। চলে আসি 2 নাম্বারে। বলেছে দুটি সংখ্যার সমষ্টি 25, তাদের বিয়োগফল 13, সংখ্যা দুটির গুণফল বের করো। দুটা সংখ্যার সমষ্টি দেওয়া আছে, তাদের বিয়োগফল দেওয়া আছে, আমাকে গুণফল বের করতে হবে। দেখো তো, সমষ্টি 25 বিয়োগফল 13, দুটা সংখ্যার সমষ্টি 25 বিয়োগফল 13, তাহলে একটা সংখ্যা হবে, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, এটা হয়ে যাবে বড় সংখ্যা। যোগফল আর বিয়োগফলকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব, হয়ে যাবে বড় সংখ্যা। 25 আর 13 যোগ করলে 38, 38কে করে দেব 2 দিয়ে ভাগ, আমার হয়ে গেল 19। এটা হয়ে গেল বড় সংখ্যা। ছোট সংখ্যাটা কি হবে? এই দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেব, বিয়োগ করে দিলাম 2 দিয়ে ভাগ, 25 থেকে 13 বাদ দিলাম 12, 12কে 2 দিয়ে ভাগ করে দিলাম 6, তাহলে ছোট সংখ্যা হয়ে গেল 6। তাহলে বড় সংখ্যা পেয়ে গেছে 19, ছোট সংখ্যা পেয়ে গেলাম 6। আমাকে কি বলেছে? সংখ্যা দুটার গুণফল। গুণফল কত হবে? 19 ইন্টু 6, 19 ইন্টু 6 করলে 114, 114 114 হয়ে গেল অ্যান্সার। 114 114 হয়ে গেল অ্যান্সার। বা ডিরেক্ট আমরা কি করতে পারতাম? আমরা ডিরেক্ট এটাও করতে পারতাম, সংখ্যা দুটার গুণফল xy ইকুয়াল টু, আমরা এটাও করতে পারতাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে এই দুটোর যে যোগফল, a স্কয়ার বলতে এখানে এই দুটোর যে যোগফল 25, 25 এর স্কয়ার মাইনাস
এই দুটোর যে বিয়োগফল 13, 13 স্কোয়ার ডিভাইডেড বাই 4, এটাও করা যায়। যে দুটো যোগফল দেওয়া আছে তার স্কোয়ার করব, মাইনাস বিয়োগফল যেটা দেওয়া আছে তার স্কোয়ার করব, ডিভাইডেড বাই 4 করব, এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে। আমার দরকার নেই, আমার এটাই সুবিধা। 19 বেরিয়ে গেল, 6 বেরিয়ে গেল, গুণ করলাম, হয়ে গেল। বা তুমি এটাও করতে পারো, 25 স্কোয়ার 625, 13 স্কোয়ার 169, 625 থেকে 13 স্কোয়ার 169 বাদ দিবে, 4 দিয়ে ভাগ করবে, হয়ে যাবে। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো তো, একই রকম না, একই রকম না। দুটো আগেরটাতে বলা ছিল দুটো সংখ্যার সমষ্টি এত, বিয়োগফল এত, গুণফল কত। এখানে দেখো বলে এখানে করে দিয়েছে, গাণিতিক রূপ দিয়ে দিয়েছে। পি প্লাস কিউ মানে সংখ্যা দুটার সমষ্টি কত, √13। সংখ্যা দুটার বিয়োগফল √5। কি বের করতে দিয়েছে, গুণফল পি ইন্টু কিউ। ঠিক আছে, এটা বের করতে দিয়েছে। তো দেখো একই রকম, আমি যখন পি এর মান বের করব, পি এর মান বের করছি, একটা কি বেরাবে, √13 প্লাস √5 ডিভাইডেড বাই 2, এটা একটা। কিউ এর মান যখন বের করব, কি বেরাবে, √13 মাইনাস √5 বাই 2। ঠিক আছে, দুটো বেরিয়ে গেল। এই দুটোর গুণফল বের করতে দিয়েছে, করি গুণ, করি গুণ। দেখো পি কিউ, যেহেতু রুট দিয়ে আছে, ভালো করে বুঝবে স্যার, যেহেতু রুট দিয়ে আছে, আচ্ছা করে দিই তারপরে বলছি। পি কিউ √13 প্লাস √5 বাই 2 ইন্টু √13 মাইনাস √5 বাই 2। আচ্ছা, নিচের গুলো গুণ করলে দেখো তো 4 হয়ে গেল না, নিচের গুলো গুণ করলে 4 হয়ে গেল। ওপরের গুলো দেখো তো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। 13 স্কোয়ার করলে 13 মাইনাস √5 এর স্কোয়ার করলে 5, 13 থেকে 5 বাদ দিব 8, 8 থেকে 4 দিয়ে ভাগ করে দেবো, অ্যান্সার হয়ে যাবে 2। তাহলে আমার ভ্যালু হয়ে গেল 2, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি আমার হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, যেহেতু স্যার রুট দিয়ে অঙ্ক আছে, সেই জন্য আমি এতটা না খেটে এই ক্ষেত্রে ওই আগে একটা বললাম না যে পি কিউ এর ভ্যালু কত হবে, ডিরেক্ট আমরা সূত্র দিয়ে লিখবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4 বললাম তো। এখানে a মানে যোগফল আর b মানে এদের বিয়োগফল। তাহলে এখানে দেখো তো, যোগফল মানে কি, √13, একবারে √13 স্কোয়ার করলে 13 মাইনাস বি মানে কত, এদের বিয়োগফল কত, √5 এর স্কোয়ার করলে 5 ডিভাইডেড বাই 4, তাহলে 8/4 করলে 2 হয়ে যেত। তাহলে আমাকে বুঝতে হবে যে কোথায় কোন নিয়মটা লাগালে সুবিধা হবে। আগের অঙ্ক এই অঙ্ক সেম, দুটোতেই দুটো অঙ্কতেই দুই ভাবেই হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন প্লেন ভ্যালু দেওয়া থাকবে, প্লেন ভ্যালু দেওয়া থাকবে যার আমি যোগ বিয়োগ করতে পারবো, সেই ক্ষেত্রে আমার দরকার নেই এইভাবে করার। এমনি আমি যোগ করে 2 দিয়ে ভাগ করবো, আমি একটা ভ্যালু পেয়ে যাব, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবো আর একটা ভ্যালু পেয়ে যাব। কিন্তু যেখানে আমি √13 আর √5 কে যোগ করতে পারছি না, ডিরেক্ট যোগ করতে পারছি না, তখন আমি ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করে দেবো, তাহলে আমার অঙ্কটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, চলে আসি আমি 4 নাম্বার অঙ্কে। কি বলেছে স্যার 4 নাম্বার অঙ্ক দেখো, বলছে সুভাষ 10 ঘন্টায় 50 পাতা লিখতে পারে, সুভাষ এবং প্রকাশ 40 ঘন্টায় 300 পাতা লিখতে পারে। সুভাষ 10 ঘন্টায় 50 পাতা লিখতে পারে, আর সুভাষ আর প্রকাশ একসাথে 40 ঘন্টায় 300 পাতা লিখতে পারে। তাহলে প্রকাশ একা 30 পাতা কত সময় লিখবে? আচ্ছা দেখো তো, 10 ঘন্টাতে সুভাষ 50 পাতা লিখে, আর দুজন মিলে 40 ঘন্টাতে 300 পাতা লিখে। তাহলে আমি একটা জিনিস তো বের করতে পারবো, সুভাষ যদি 10 ঘন্টায় 50 পাতা লিখে, সুভাষ যদি 10 ঘন্টায় যদি 50 পাতা লিখে, 50টা যদি পেজ লিখে, তাহলে 40 ঘন্টায় সুভাষ কতটা লিখবে? 40 ঘন্টায় 50 ইন্টু 4, 200 পেজ লিখবে, লিখবে তো সুভাষ, তাহলে 40 ঘন্টায় 200টা পেজ লিখবে। আচ্ছা, সুভাষ আর প্রকাশ মিলে 40 ঘন্টাতে 300টা পেজ লিখেছে, তার মধ্যে আমি এখনই বের করলাম সুভাষ একাই 40 ঘন্টাতে 200টা পেজ লিখে দেয়, তার মানে বাকিটা প্রকাশ লিখেছে। তাহলে স্যার প্রকাশ কটা লিখেছে? প্রকাশ 40 ঘন্টাতে 300 মাইনাস 200 সমান 100টা পেজ লিখেছে, 100টা পেজেস লিখেছে প্রকাশ 40 ঘন্টা। এবার গল্প আমাকে বলেছে, তাহলে প্রকাশ
30টা পেজ লিখতে বা 30টা পাতা লিখতে ওর কত সময় লাগবে? তাহলে প্রকাশের যদি 100টা পেজ লিখতে 40 ঘন্টা লাগে, তাহলে 30টা পেজ লিখতে কত লাগবে? স্যার প্রকাশের 30টা তাহলে পেজ লিখতে কত লাগবে? ওর 100টা পেজ লিখতে লাগে 40 ঘন্টা। স্যার 100টা পেজ লিখতে লাগে 40 ঘন্টা, তাহলে 30টা লিখতে কত লাগবে? ইন্টু 30। ঠিক আছে, দেখো 0 0 কেটে দিলাম, আর একটা 0 আর একটা 0 কেটে দিলাম, 3 4 12, তাহলে কতক্ষণ লাগবে স্যার? 12 ঘন্টা সময় লাগবে, 12 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমাদের 4 নাম্বার অঙ্ক হয়ে গেল। চলে আসি 5 নাম্বার অঙ্ক। খুব সুন্দর অঙ্ক, একবারে অঙ্ক দেখো পুরো আগুন হয়ে আছে অঙ্ক। ঠিক আছে, আগুনের বেগে করব, আগুন হয়ে আছে। বলছে একটি 280 মিটার লম্বা ট্রেন তার 3 গুণ লম্বা প্ল্যাটফর্ম 6 মিনিট 40 সেকেন্ডে অতিক্রম করে। একটা ট্রেন আছে, এই একটা প্ল্যাটফর্ম আর এই একটা ট্রেন। বলছে ট্রেনটার লেন্থ হচ্ছে 280 মিটার আর এর থেকে 3 গুণ লম্বা, তাহলে এর থেকে 3 গুণ লম্বা প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মটার তাহলে দৈর্ঘ্য কত হবে? 280 × 3। এটা বলছে এটাকে অতিক্রম করতে ট্রেনটার সময় লাগে 6 মিনিট 40 সেকেন্ড। তাহলে ট্রেনটার গতিবেগ নির্ণয় করো। তাহলে দেখো তো, আবারও বলছি, কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ট্রেনটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য গেছে প্লাস নিজের দৈর্ঘ্য গেছে, তাই তো? তার মানে ট্রেনটা 6 মিনিট 40 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য গেছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য গেছে। তার মানে নিজের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যদি যোগ করে দিই, তাহলে 4 × 280 হয়ে যাবে না? ওর নিজের দৈর্ঘ্য 280 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 3 × 280, তাহলে ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হয়ে যাবে 4 × 280। এটা এই টোটাল দূরত্বটা যেতে এত মিটার, এই দূরত্বটা যেতে ওর সময় লেগেছে 6 মিনিট 40 সেকেন্ড। তাহলে ট্রেনটার গতিবেগ কত? আচ্ছা স্যার, ট্রেনটার স্পিড বের করতে দিয়েছে। স্পিড মানে কি হয়? স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? ডিস্টেন্স পেয়ে গেলাম 4 × 280, এটা ডিস্টেন্স। টাইম কত? 6 মিনিট 40 সেকেন্ড। 6 মিনিট মানে 3600 সেকেন্ড, আর 40 সেকেন্ড যোগ করে দেবো, 6 মিনিট মানে 360 সেকেন্ড, আর 40 সেকেন্ড যোগ করে দেবো, 360 + 40 করলে 400, তাহলে 400 সেকেন্ড। তাহলে স্পিড কি? দূরত্ব বাই সময়। দূরত্ব ছিল মিটারে, সময় ছিল সেকেন্ডে, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল। 0 0 কেটে দিলাম, 4 দিয়ে কেটে দিলাম, 10 হলো, 28/10 মানে 2.8 মিটার পার সেকেন্ড। দেখো অপশন নাম্বার একদম বি মিলে গেছে। ঠিক আছে, অপশন বি হয়ে গেল। বোঝা গেল? চলে আসি নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 6 এ। কি হলো? চলো 6। চলো, কি বলেছে? অনিলের বর্তমান বয়স পূর্বীর বর্তমান বয়সের 1.5 গুণ। অনিলের বর্তমান বয়স পূর্বীর বর্তমান বয়সের 1.5 গুণ 8 বছর বাদে তাদের বয়সের অনুপাত হবে 25:18। তাহলে পূর্বীর বর্তমান বয়স কত? কি বলেছে স্যার? আবারও বলছি, অনিলের বর্তমান বয়স পূর্বীর বর্তমান বয়সের 1.5 গুণ, 8 বছর বাদে তাদের বয়সের অনুপাত হবে 25:18। তাহলে পূর্বীর বর্তমান বয়স কত? আচ্ছা স্যার, 1.5 গুণ মানে কি? 1.5 গুণ মানে 3/2 না? দেখো তো, 3/2, 1.5 মানে তো 3/2। তার মানে আমি বলতে পারি না যে এই অনিলের আর পূর্বীর বয়সের অনুপাত 3:2। দেখো তো, এর যদি 3/2 গুণ 1.5 গুণ করি, 2 2 কেটে গেল, 3 চলে আসবে। ঠিক আছে, তাহলে স্যার 1.5 গুণ মানে অনিল আর পূর্বীর বয়সের অনুপাত 1.5 গুণ মানে হচ্ছে 3:2। 3 হলে এর 2। দেখো, এর 1.5 গুণ হচ্ছে 3, বেরিয়ে গেল। আচ্ছা, 8 বছর বাদে তাদের বয়সের অনুপাত হবে 25:18। 25:18। ঠিক আছে, আমরা করব কি? আমরা ডিফারেন্সটাকে একই রাখার ট্রাই করব। দেখো তো, এদের মধ্যে কি নিয়ম কি বলছে? এদের মধ্যে ডিফারেন্স কত? 1।
এদের মধ্যে ডিফারেন্স কত? 7। তাহলে আমি করে দেবো একে 7 দিয়ে গুণ, আর একে করে দেবো 1 দিয়ে গুণ। 7 দিয়ে গুণ করলে 3 7 21, 7 2 14, তাহলে 21 অনুপাত 14, আর এইদিকে 1 দিয়ে করলে হয়ে গেল 25 অনুপাত 18। দেখো তো ডিফারেন্স 4, ডিফারেন্স 4 মিলে গেছে না? তার মানে এর যখন 21, এর 14, এর হয়ে গেছে 25, এর হয়ে গেছে 18। দেখো এরও ডিফারেন্স 4, এরও ডিফারেন্স 4, অবশ্যই এটা কিন্তু সমান হতেই হবে। ঠিক আছে, তাহলে ডিফারেন্স কত করে হয়েছে? 4। কিন্তু আমার কোশ্চেনে কি বলেছে? 8 বছর পর, 8 বছর পর। তাহলে আমি বলতে পারি 4 সমান 8, কত গুণ করলাম? 2 গুণ করলাম। 4 সমান 8, 2 গুণ করেছি তো, 4 সমান 8। আমাকে কি বের করতে দিয়েছে? পূর্বীর বর্তমান বয়স কত? পূর্বীর বয়স কত ছিল? 14 ছিল না? 14। তাহলে একেও 2 গুণ করবো, এখানে যেহেতু 2 গুণ করেছি একেও 2 গুণ করবো, 14 2 28। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 28 বছর। আমার অ্যান্সার হয়ে গেল কত স্যার? 28 বছর। বোঝা গেল? তাহলে 28 বছর। লাভ কি দেখো, তুমি এখান থেকে অনিলের বর্তমান বয়স বের করতে পারতে। তোমাকে যদি বলতো অনিলের বর্তমান বয়স কত? 21 × 2 42। তোমাকে যদি বলতো পূর্বীর বর্তমান বয়স কত, তাহলে স্যার মানে 8 বছর পরে ওর বয়স কত? 8 বছর পরে, তাহলে 18 × 2 36। অনিলের 8 বছর পরে বয়স কত? 25 × 2 50। সবগুলো আমরা এইভাবে বের করতে পারবো। ঠিক আছে, অনুপাত দিয়ে তাহলে এইভাবে করতে পারবো। আচ্ছা স্যার অনুপাত ছাড়া কিভাবে করব? অনুপাত ছাড়াও করা যাবে। এখনই বললাম 1.5 গুণ মানে 3/2, তার মানে এর যদি অনিলের 3x হয়, অনিলের যদি 3x হয় তাহলে পূর্বীর 2x, এটাই তো। 8 বছর পরে অনিলের বয়স কত হবে? এটা +8। পূর্বীর বয়স কত হবে? এটা +8। বলেছে এটাই অনুপাতটাই বলে দিয়েছে 25/18। ঠিক আছে, কোনাকুনি গুণ করে দাও, x এর মান বের করবো। 18 3 18 54 x প্লাস 18 × 8 144 ইকুয়াল টু 25 × 2 50x প্লাস 25 × 8 200। এটা x গুলোকে একদিকে নিয়ে আসি, 54 50 কে টেনে এদিকে কান ধরে নিয়ে আসলাম, 54x মাইনাস 50x ইকুয়াল টু 144 কে লাত মেরে ওই পারে পাঠিয়ে দিলাম, 200 ছিল মাইনাস 144। দেখো কত হলো? 4x ইকুয়াল টু কত হলো স্যার? এখান থেকে 56। 4 দিয়ে কেটে দিলাম, 4 14 56, x এর ভ্যালু দাঁড়িয়ে গেল 14। x এর ভ্যালু দাঁড়িয়ে গেল 14। x এর ভ্যালু 14। আমার কার চেয়েছে? পূর্বীর বর্তমান বয়স চেয়েছে। পূর্বীর বর্তমান বয়স কত ছিল? 2x ছিল। তাহলে পূর্বীর বর্তমান বয়স কত ছিল? 2x। তাহলে স্যার 2 × x, x এর ভ্যালু 14, 2 × 14 আমার হয়ে গেল 28 বছর। এভাবে করতে পারতে। ঠিক আছে, বোঝা গেল? এই গেল 6 নম্বর অঙ্ক। চলে আসি 7 নম্বরে। কি বলেছে 7 নম্বর? একদম সোজা জলের, সমুদ্রের জলের মতো টলটলে অঙ্ক। দেখো কোন মূলধন বার্ষিক 5% সরল সুদে মাসিক 1 টাকা সুদ দেবে? কোন মূলধন বার্ষিক 5% সরল সুদে মাসিক 1 টাকা সুদ দিবে? আচ্ছা আমাকে কি বের করতে হবে? মূলধন। আমরা সরল সুদের সূত্র জানি, সরল সুদ সমান P × R × T/100, এটা জানি তো। সুদ কত দিবে? 1 টাকা সমান P বের করব, R এর মান কত বলে দিয়েছে? 5%, 5। T মানে কত বলে দিয়েছে? দেখো তো কত মাস? 1 মাস, মাসিক 1 মাস। তাহলে 1 মাসকে যদি বছরে নিয়ে আসি তাহলে 1/12 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তাহলে P সমান 5 দিয়ে কেটে, আচ্ছা একবারে করে দিচ্ছি, এখানে 5 দিয়ে কেটে দিলাম 20, স্যার 12 চলে আসবে নিচে, তাহলে 20 চলে গেল এইদিকে, 20 × 12। এই 12টা নিচে চলে এসছে, 20 × 12, P সমান বের করছি, তাহলে 20 আর 12টা এইদিকে উপরে হয়ে গেল, তাহলে P ইকুয়াল টু হয়ে গেল স্যার 12 × 2 = 24, 240। তাহলে মূলধন কত টাকা? 240 টাকা। অপশন নাম্বার ডি, ডি ফর দিল্লি। চলে আসি 8 নাম্বার কোশ্চেন। দেখো বলছে 21টি বালকের গড় ওজন 64 কেজি, এর সঙ্গে শিক্ষকের ওজন যোগ করা হলে
গড় ওজন 1 কেজি বেড়ে যায়, শিক্ষকের ওজন কত? আচ্ছা 21 জন ছিল, গড় ওজন ছিল 64 কেজি করে, ঠিক আছে। বলছে এখন একজন এর সাথে আরো অ্যাড হয়েছে, তো একজন অ্যাড হয়েছে 22 জন হয়েছে। এই একজন অ্যাড হওয়ার জন্য 22 জনের বয়সী গড় ওজন 1 বছর করে বেড়ে গেছে। তার মানে কি, এই নিয়ে নতুন যে জন ঢুকেছে ও 22 জনের বয়সকেই 1 বছর করে বাড়িয়ে দিয়েছে। ভালো করে বুঝবে স্যার, 21 জন ছিল, ওজন ছিল 64 করে। নতুন যে এসছে ওর ওজন যদি 64 হতো তাহলে কিন্তু গড় 64 থাকতো, চেঞ্জ হতো না। কিন্তু কোশ্চেনে বলেছে নতুন একজন আসার জন্য সবার গড় 1 কেজি করে বেড়ে গেছে। তার মানে এখন লোক সংখ্যা কত? 22 জন। 22 জনেরই গড় 1 করে বেড়ে গেছে, মানে 22 বছর বেড়ে গেছে, 22 বছর বেড়ে গেছে টোটালে। তাহলে এই 22 বছরটা কেন বেড়েছে? নতুন লোকটা আসার জন্য। তাহলে নতুন লোকটার বয়স কত বা শিক্ষকটার বয়স কত? 64 প্লাস 22, 64 প্লাস 22 86 ইয়ার। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল শিক্ষকের বয়স 86 বছর, অপশন নাম্বার ডি। ঠিক আছে, তাহলে এইভাবে করা যাবে। বা এই টাইপের অঙ্কগুলো আমরা চতুর্ভুজ মেথডেও করতে পারবো। কি স্যার চতুর্ভুজ মেথড? দেখো তো 21 জন ছিল, ওজন ছিল 64 কেজি করে, একজন অ্যাড হয়েছে, তাহলে এখন হয়ে গেছে 22 জন, ওজনও 1 কেজি করে বেড়ে গেছে, তার মানে ওজন হয়ে গেছে 65 কেজি। এই হচ্ছে গল্প। চতুর্ভুজ মেথড কি বলে যে তুমি এই একটার সাথে ওপরে বা নিচে তোমার ইচ্ছা মতো তুমি ওপরে গুণ করতে পারো, নিচে গুণ করতে পারো। যদি স্যার ওপরে গুণ করে দিই তাহলে অপোজিট দিকে যেটা থাকবে ওটাকে নিচে করতে হবে, ঠিক আছে। আমি যদি এর সাথে একে গুণ করি তাহলে এর সাথে একে করব। দেখো 21 প্লাস এই যে 21 ইন্টু 1 করলে কত হবে? 21, যেহেতু প্লাস আছে প্লাস, 65 ইন্টু 1 তাহলে 65, এই সরি কি হলো, হ্যাঁ ঠিকই তো আছে 65। তাহলে আমার হয়ে গেল 65 আর 80 86, 86 বছর, ঠিক আছে। একটা যদি এটাকে যদি ওপরে করি তাহলে আর একটাকে নিচে করব। উল্টাটাও করতে পারতাম, উল্টাটাও করতে পারতাম। ধরে নাও এরকম করলাম, একে যদি নিচে করে দিতাম, একে যদি নিচে করতাম তাহলে স্যার একে ওপরে করতাম, একই আসতো। দেখো 64 ইন্টু 1 64, 1 ইন্টু 22 64 আর 22 86, যেটা করবে সেভাবেই হবে। তাহলে হয়ে গেল। যদি এরকম বলতো এটা কোশ্চেন যে একজন বেড়ে গেছে যার জন্য সবার ওজন 1 কেজি করে কমে গেছে, তাহলে এটা কত হয়ে যেত? 64 থেকে 63 হয়ে যেত, মানে -1 হতো। তাহলে আমাকে বলে যে শিক্ষকের বয়স কত, সাপোজ এটা বের করতে দিয়েছে, তাহলে 64 প্লাস 1 মানে গুণ করব। প্লাস 1 বলতে এটা কিন্তু যোগ না, প্লাস 1 বলতে 1 এর চিহ্নটা দেখিয়েছে প্লাস না মাইনাস। তাহলে 64 ইন্টু 1 করবো, 64 হয়ে গেল, মানে প্লাস 64 হয়ে গেল। আচ্ছা, তারপরে 22 ইন্টু -1 মানে -22 হবে, তাহলে -22, 64 থেকে 22 বাদ দিলাম 2 4, তখন শিক্ষকের বয়স হয়ে যেত 42 বছর। ঠিক আছে, এই যে মেথডটা এটাকে কোয়াড্রিল্যাটারাল মেথড বলে, চতুর্ভুজ মেথড বলে। চলে আসি পরের কোশ্চেনে, 9 নাম্বার। বলছে সাইন আলফা প্লাস কস আলফার মান হলো যে কোনো সূক্ষ্মকোণের জন্য, আলফা যখন সূক্ষ্মকোণ, তার সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট হবে, ঠিক আছে, তাহলে সূক্ষ্মকোণের মধ্যে আসবে। আচ্ছা, বলছে সাইন আলফা প্লাস কস আলফার মান হলো, বলছে এই 4টা অপশনের মধ্যে কোনটা? মনে রাখবে স্যার, সাইন আলফা এবং কস আলফা সবসময় এক অথবা 1-এর থেকে বড় হবে, 1 অথবা 1-এর থেকে বড় হবে। তাহলে আমার অপশন অনুযায়ী অপশন নাম্বার এ ঠিক, কারণ এ ঠিক। আবার স্যার বিটা হতে পারে না, কারণ ছোট কখনো হতে পারে না। তো আমার এই অপশন অনুযায়ী স্যার 1-এর চেয়ে বড়, ঠিক আছে, ঠিক আছে, আলফা যখন সূক্ষ্মকোণ। আচ্ছা, পরে চলে আসি। তাহলে মনে রাখবে আলফা, সাইন আলফা প্লাস কস আলফার ভ্যালু, অ্যাকচুয়ালি এই যে আগের অঙ্কটা করলাম, আগের অঙ্কটা যে করলাম কোথায় গেল? এই যে এটা দেখো স্যার, যদি আমি এই ক্ষেত্রে
আলফাটাকে 0 ধরে নিতাম, তাহলে সাইন 0 প্লাস কস 0, তাহলে এখানে 0 প্লাস 1 দিয়ে 1 ভ্যালুটাও দিতে পারতো। ঠিক আছে, এবার যেহেতু আমরা এই একটাই কন্ডিশন, এটা একটা কন্ডিশন, আর একটা 90 ডিগ্রি থেকে, স্যার দেখো 90 ডিগ্রি যদি হতো তাহলে 90 ডিগ্রিতে সাইনের ভ্যালুটা 1 হয়ে যায় সাইন 90 ডিগ্রি প্লাস কস 90 যদি হতো, তাহলে স্যার সাইনের ভ্যালুটা 1 হয়ে যাবে, কসের ভ্যালুটা 0 হয়ে যাবে, তখনও কিন্তু 1 ভ্যালু দেয়। কিন্তু যেহেতু আমরা সূক্ষ্মকোণ বলেছে, আমরা নর্মালি 0 পর থেকে শুরু করব, 90-র আগে গিয়ে শেষ করব। ঠিক আছে, সেই জন্য আমি একমাত্র 0 এক্স্যাক্ট ভ্যালুতেই 1 দেয়, আর 90 এক্স্যাক্ট ভ্যালুতে 1 দেয়। আমরা যেহেতু সূক্ষ্মকোণের কথা বলেছে, আমরা ঠিক 0 থেকে মানে 0-র পর থেকে শুরু করে ইন্টারভেলটা একদম 90-র আগে পর্যন্ত, সেই জন্য আমরা একটা ধরবো না, একটা না ধরে 1-এর থেকে বেশিটা ধরবো। মিডিলের সমস্ত রেঞ্জে যোগফল কিন্তু 1-এর থেকে বেশি হবে, শুধুমাত্র 90 আর 0-তে গিয়ে ওরা 1 ভ্যালু দিবে, সেই জন্য আমরা 1-এর চেয়ে বড়টাই নিব। ঠিক আছে, চলে আসি 10 নম্বর কোশ্চেন। কি বলেছে? কোন অংশীদারি ব্যবসাতে দুই বন্ধুর প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত 1:, লাভ্যাংশের অনুপাত বলে দিয়েছে 1/2:1/3। আমাকে তাদের মূলধনের অনুপাত কত হবে বের করতে দিয়েছে। স্যার যেভাবে লাভ হয় সেইভাবেই মূলধন হয়, তাহলে যেটা লাভের অনুপাত এটাই মূলধনের অনুপাত, যেটা লাভের অনুপাত স্যার এটাই মূলধনের অনুপাত। কি আমরা যেহেতু ভগ্নাংশকে ওই অনুপাতকে ভগ্নাংশে রাখতে পারবো না, আমরা এটাকে পূর্ণ সংখ্যায় আনি। 3 চলে আসলো এই দিকে, 2 চলে গেল উপরে, 3:2 হয়ে গেল অ্যান্সার। 3:2 অপশন নাম্বার এ ফর এলাহাবাদ। ঠিক আছে, করে নিলাম 10 নম্বর অঙ্ক। চলে আসি স্যার 11 নম্বর অঙ্কে। দেখো কি বলেছে 11 নম্বর অঙ্ক, একদম 11 নম্বর অঙ্ক দেখো পুরো আগুন হয়ে আছে একদম। বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে tan বিটার মান কত হবে। ঠিক আছে, tan বিটার মান কত হবে দেখো। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যার একটা কোণ 90 ডিগ্রি সমকোণী। সমদ্বিবাহু মানে যার দুটো বাহু সমান, সে সমদ্বিবাহু। তার মানে এখানে এমন একটা ত্রিভুজের কথা বলেছে যার একটা কোণ সমকোণ, আবার যার দুটো বাহু সমান। আচ্ছা, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা সমকোণী মানে 90 ডিগ্রি, এটা হয়ে গেল 90 ডিগ্রি। আচ্ছা, যেহেতু সমদ্বিবাহু তার মানে এটা যদি বিটা হয় তাহলে এটাও বিটা হবে। সমদ্বিবাহু ত্রিভুজের আর একটা টাইটেরিয়া আছে, এই দুটো বাহু যেহেতু সমান তার মানে তার সাথে লাগা কোণ দুটো সমান হবে, তাহলে এটা বিটা হলে এটাও বিটা। ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে একটা 90 হয়ে গেছে, তার মানে এই দুটো মিলে 90। আচ্ছা, এই দুটো মিলে 90, দুটো আবার সমান, তার মানে এরা 45-45 করে, তার মানে বিটার মান 45-45, বোঝা গেল? তার মানে এটাও 45, এটাও 45, তাহলে বিটার মান হয়ে গেল 45। আমাকে কি বের করতে দিয়েছে? tan বিটার মান। স্যার tan বিটার মান, তার মানে tan অফ বিটা, তার মানে tan অফ 45, বিটার মান 45 বের করলাম। tan 45 এর ভ্যালু হচ্ছে 1, tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। অপশন নাম্বার বি 1 হয়ে গেল অ্যান্সার, অপশন নাম্বার বি 1 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে স্যার, চলে আসি 12 নম্বর অঙ্কে। কি বলেছে 12 নম্বর অঙ্ক? 18,440 টাকার ওপর বছরে 15% হারে 4 বছরের সরল সুদ কত? একদম মজার অঙ্ক। দেখো, সুদ বের করতে দিয়েছে, সরল সুদ। সরল সুদ স্যার ছোটবেলা থেকে, যখন থেকে হাফ প্যান্ট পড়তাম তখন থেকে বের করছি সরল সুদ। পি দিয়ে দিয়েছে 18,440 টাকা, 18,440 টাকা। আর এর মান পি, আর এর মান 15, টি এর মান 4 ডিভাইডেড বাই 100। এই তো আমার অঙ্ক। বের করি। 0 দিয়ে 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে 10, 3 5 15, 2 দিয়ে কাটলাম 4 কে, 4 দিয়ে 4। এবার গুণ করতে হবে স্যার, 3 দুগুণা 6, 6 দিয়ে গুণ করব এটাকে। স্যার বোকার মতো গুণ করতে যাবো না, ভালো করে দেখো।
3 2 6, আমি যখন 6 দিয়ে গুণ করব 4 6 24, মানে ইউনিট ডিজিট 4 আসবে। দেখো একটা অপশনেই ইউনিট ডিজিট 4 আছে, আমার অ্যান্সার হয়ে গেল সি। বোকার মতো গুণ করে কিন্তু টাইম নষ্ট করতে যাবে না, ঠিক আছে। কি বললাম আরেকবার বলি, 3 2 6, 6 দিয়ে যখন এটাকে গুণ করতে যাব তাহলে 4 6 24, তার মানে প্রথমে ইউনিট ডিজিট 4 আসবে। তাহলে 4 যদি আসে আমার অপশন অনুযায়ী একটাতেই 4 আছে। যদি দুটোতে থাকতো তাহলে আমি তারপরেরটা শুনতাম, তারপরেরটা দেখতাম 4 6 24, হাতে থাকলো 2, আবার 6 দিয়ে 4 কে গুণ, 4 6 24 আর হাতে 2 6, তাহলে তার আগেরটা 6 আসতো, 6 আসতো, তাহলে দেখো 6 এসছে, ঠিক আছে। তাহলে এইভাবে করব। চলে আসি নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 13 নিয়ে। কি স্যার 13 নম্বর কোশ্চেন দেখো, বলছে একটা লম্ব বৃত্তাকার চোঙের কতগুলো তল আছে স্যার। লম্ব বৃত্তাকার চোঙ কি জিনিস? লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ হচ্ছে, ধরো এই যে এটা লম্ব বৃত্তাকার চোঙ, এই যে এটা হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডার স্যার সিলিন্ডার, এই যে এটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। বলছে এর কতগুলো তল আছে, এর কতগুলো তল আছে স্যার? 3টা তল আছে। এই যে একটা পার্শ্বতল, এই যে ওপরে একটা সার্কেল, এর নিচে একটা ভূমি সার্কেল, এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, আর এটা একটা তল, 3টা তল আছে। তাহলে লম্ব বৃত্তাকার চোঙে কটা তল আছে স্যার? 3টা তল আছে, 3টা তল আছে। অপশন নাম্বার বি, 3টা তল আছে। তাহলে লম্ব বৃত্তাকার চোঙ যখন বললাম, তাহলে লম্ব বৃত্তাকার চোঙ স্যার এটা একটা লম্ব বৃত্তাকার চোঙ, এর হাইটটা এইচ বলা হয়, ঠিক আছে। এই সার্কেলটার যদি আমি রেডিয়াসটাকে আর ধরে নিই, তাহলে এখান থেকে কি কি জানার বিষয় আছে? এক স্যার জানার বিষয় আছে, তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে এর পার্শ্বতলের ক্ষেত্রফল কত, শুধু পার্শ্বতলের ক্ষেত্রফল কত। পার্শ্বতল মানে হচ্ছে স্যার শুধু সাইডটা, এই দুটো বাদ, ঠিক আছে, 2 পাই আর এইচ, ঠিক আছে। বোঝা গেল স্যার? বোঝা গেল। এটা গেল একটা। দ্বিতীয়, তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে টোটালটার ক্ষেত্রফল কত, টোটালটার ক্ষেত্রফল কত? 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এটা হতে পারে। এটা হচ্ছে টোটালটার ক্ষেত্রফল, এটা হয়ে গেল স্যার টোটালটার ক্ষেত্রফল, টোটালটা, ঠিক আছে। আচ্ছা, এই নর্মাল এগুলোই। যদি তোমাকে বলে শুধুমাত্র বেসের ক্ষেত্রফল কত, বেসটার, স্যার বেসটার ক্ষেত্রফল, তাহলে পাই আর স্কোয়ার। দুটো বেসের টোটাল ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার। সার্কেল তো, এটা একটা সার্কেল তো, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হবে। দুটো বেসের শুধু ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার, ঠিক আছে। বোঝা গেল স্যার? বোঝা গেল। এগুলো এখান থেকে জিজ্ঞাসা করতে পারে, মাথায় রাখবে। আয়তন বললে, আয়তন যদি বলতো তাহলে পাই আর স্কোয়ার এইচ হয়ে যেত আয়তন। যদি বলতো সিলিন্ডারটার আয়তন কত, তাহলে পাই আর স্কোয়ার এইচ হয়ে যাবে, ঠিক আছে। একটা কথা আরবার বলে দিই স্যার, এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার 3 হবে। যে পরিমিতি ভালো করে করো, যারা ক্লাস প্র্যাকটিসের দেখছো পরিমিতি ভালো করে করো। পরিমিতি আমাদের ইউটিউবে পরিমিতির আলাদা ক্লাস চলছে, ওখানে দেখে নিবে। 2Dর অলরেডি কমপ্লিট হয়ে গেছে, 3D শুরু হয়েছে, ঠিক আছে, দেখে নেবে। আচ্ছা, আসি 14 নম্বর। আগেরটা হলো তো 13 নম্বর, 14 নম্বরে আসি। কি বলেছে 14 নম্বর স্যার? একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণের মাপ কত? একটা সুষম ষড়ভুজের প্রত্যেকটা অন্তঃকোণের মাপ কত? আচ্ছা স্যার, সুষম ষড়ভুজ বলে কাকে? যার 4টা ভুজ। আমার যদি বলে মানুষ কটা ভুজ? দ্বিভুজ, দুটা ভুজ, দুটা পা, যদি পা ধরে চলি তাহলে 4 ভুজ, চতুর্ভুজ। যদি বলে স্যার সুষম ষড়ভুজ, ষড়ভুজ, ষড়ভুজ মানে 6টা বাহু। সুষম মানে, সুষম মানে এমন না যে ও প্যারালাইসিস হয়ে জন্মগ্রহণ করেছে। সুষম মানে সমান সমান, প্রত্যেকটা, আমার হাত, দুটো হাত সমান, পা সমান, তাহলে 6টা বাহুই যার সমান সে হচ্ছে সুষম ষড়ভুজ। 6টা বাহু সমান, ঠিক আছে। যার 6টা বাহু সমান, 1 2 3 4 5 6, এটা হচ্ছে সুষম ষড়ভুজ। বলেছে এর প্রত্যেকটা অন্তস্থ কোণের মান কত? আচ্ছা, সুষম ষড়ভুজের মাথায় রাখবে যে কোনো পলিগনের ক্ষেত্রে, যে কোনো সুষম পলিগনের ক্ষেত্রে সমস্ত অন্তঃকোণের সমষ্টি, অন্তঃকোণগুলোর সমষ্টি হচ্ছে n-2 × 180 ডিগ্রি। এটা হচ্ছে সমস্ত অন্তঃকোণের সমষ্টি,
এই যে এগুলো হচ্ছে অন্তঃকোণ, এগুলো হচ্ছে অন্তঃকোণ, আর এটাকে যদি বাইরে মানে বাড়িয়ে দিই তাহলে এটা হয়ে গেল বহিস্থকোণ। তাহলে এই যে অন্তঃকোণগুলো আছে, এই অন্তঃকোণগুলোর সমষ্টির সূত্র হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি। যেহেতু এটা ষড়ভুজ বলেছে, n এর মান 6 হয়ে যাবে। যদি অষ্টভুজ বলতো n এর মান 8 হয়ে যেত। যদি চতুর্ভুজ বলতো n এর মান 4 হয়ে যেত। ঠিক আছে, দেখো আমরা বলি না চতুর্ভুজের 4টা অন্তস্থ কোণের মান 360 ডিগ্রি, কেন বলি? এই যে n এর মান 4 বসাও, 4 থেকে 2 বাদ দিবে 2, 2 ইন্টু 180 করলে 360 হয়। একটা আমরা বলি ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, কেন বলি? n এর মান 3 বসাও, 3 থেকে 2 বাদ দাও 1, 1 ইন্টু 180 করলে 180 হয়। ঠিক আছে, তাহলে এটা গেল টোটাল প্রত্যেকটা অন্তস্থ কোণের সমষ্টি সমান হচ্ছে এটা। আমাকে বলে যে প্রত্যেকটা অন্তঃকোণ কত হবে, তাহলে n দিয়ে ভাগ। যদি সমষ্টি জানতে চাইতো আমার n-2 ইন্টু 180 হতো। আমাকে কি জানতে চেয়েছি? প্রত্যেকটা অন্তঃকোণের মান, তাহলে n দিয়ে ভাগ বসিয়ে দেবো, যেহেতু ষড়ভুজ বলেছে n এর জায়গাতে 6। তাহলে 6 থেকে 2 বাদ দিলাম 4, 4 ইন্টু 180 ডিভাইডেড বাই n এর মান 6, 6 মাইনাস 2 করলাম 4 ইন্টু 180 ডিভাইডেড বাই 6, 6 দিয়ে কেটে দিলাম 3, 6, 18, 30, 30 ইন্টু 4 করলে 120 ডিগ্রি। 120 ডিগ্রি, অপশন নাম্বার বি ফর বাহুবলী। আমার হয়ে গেল স্যার 14 নম্বর। ঠিক আছে, চলে আসি আজকের শেষ অঙ্ক নিয়ে। কোশ্চেন নাম্বার 15। আরে বাপরে, দেখে মনে হচ্ছে স্যার কি দিয়ে দিয়েছে, ভুল ভাল কি দিয়ে দিয়েছে, এক্স মেঘ ওপর নিচ করে কি দিয়ে দিয়েছে। দেখো এর থেকে সোজা অঙ্কই নাই। আচ্ছা, এক্স প্লাস 1/x সমান যদি 1 হয়, আমি এখানে লসাগু করে দিচ্ছি, এক্স ইন্টু এক্স স্কোয়ার হয়ে গেল, প্লাস এক্স কেটে 1 দিয়ে 1 কে গুণ করলাম 1 সমান 1। এই এক্স কে যদি ওইদিকে নিয়ে চলে যায়, তাহলে আমার এখান থেকে বেরিয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 1 সমান এক্স। এই আমি বের করে রেখে দিলাম, আমাকে বের করতে দিয়েছে এটার মান কত, দেখি তো কত হচ্ছে। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 1 এর জায়গাতে আমি এক্স লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 1 এর জায়গাতে এক্স লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এর জায়গাতে লিখে দিলাম এক্স প্লাস একটা ছিল 3x হয়ে গেল। নিচেও এক্স স্কোয়ার প্লাস 1 এর জায়গাতে লিখে দিলাম এক্স প্লাস 7x। তাহলে ওপরে হয়ে গেল 4x, নিচে হয়ে গেল 8x। x কেটে দিলাম, 4 দিয়ে 8 কে কাটলাম 2, তাহলে হয়ে গেল 1/2। অপশন নাম্বার এ 1/2। ঠিক আছে, তাহলে আগুনের মতো আমাদের 15টা অঙ্ক আজকে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এরপরে আসবো কোশ্চেন নাম্বার 16 নিয়ে, যেটা আজকে আর আসবো না, 15টা করে করছি, পরের দিন আবার আসবো কোশ্চেন নাম্বার 1-এ। তাহলে প্র্যাকটিস সেট 14 হয়ে গেল আমাদের কমপ্লিট। ঠিক আছে, প্র্যাকটিস সেট 14 হয়ে গেল কমপ্লিট। ভালো করে করতে থাকো, নেক্সট দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। ভালো লাগলে শেয়ার করবে, জানি যদিও করবে না জানি, তারপরেও যদি মনে দয়া টয়া হয় তাহলে শেয়ারটা করে দিও। চলো দেখা হচ্ছে।